এটাই ভারত। ভারত মানে নরেন্দ্র মোদীর ভারত নয়, ভারত মানে শয়তান নরখাদক অমিত শাহর ভারত নয়, ভারত মানে সম্রাট অশোকের ভারত। এবং আমি আটকে দেবো, দেখবো কিভাবে ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে পারে এবং মনুস্মৃতি লাগু করতে পারে। এটা আমাদের সকলের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? যে কোনো মুহূর্তে চীন ভারত যুদ্ধ। ডোকলামে চীনের তৎপরতা ভারতকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া তথ্য, ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের মাত্র 100 কিলোমিটার দূরেই চীনের নতুন নতুন গ্রাম, সামরিক স্থাপনা এবং বসতি গড়ে তোলার ঘটনা শুধু ভারতের জন্য নয়, গোটা অঞ্চলের জন্য বড় হুমকি। মিশনে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস। 8 উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8। এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। বাংলাদেশকে একঘরে করতে গিয়ে এবার মুসলিম বিশ্বের তোপের মুখে নরেন্দ্র মোদীর ভারত। বাংলাদেশ একা নয়, এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া এবং মিশর সহ পৃথিবীর 8টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট D8। দর্শক, সম্প্রতি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর ভারতের চিন্তা বেড়ে গেছে। তার প্রতিফলন ঘটছে তাদের গণমাধ্যমে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এতক্ষণ দেখছেন আপনারা শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ কেমন খুশির সংজ্ঞা জানিয়ে কথা বলেছে বাংলাদেশের পক্ষ, এবং ডক্টর মোহাম্মদ জানিয়েছে ভারত চিরস্থায়ী শেষ হতে চলেছে। আজকে এই ভিডিওতে বিস্তারিত প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না বাইরে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? মণিপুর এখন তীব্র জাতিগত সহিংসতার আঁতুড়ঘর হয়ে উঠেছে। এই সহিংসতা রাজ্যটির জনগণের পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকেও বিপদে ফেলছে। মণিপুরের সংঘাত হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আবার মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা সেখানে নতুন মাত্রা যোগ করেছে। কেন মিয়ানমার থেকে যোদ্ধারা মণিপুরে দলে দলে আসছে? এর পেছনে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ট্রেনিং এবং মিয়ানমারের গৃহযুদ্ধের ভয়াবহ প্রভাব। মণিপুরের সংঘাতের মূল কারণ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা। এই মুহূর্তে রাজ্যটিতে আগ্নেয়গিরির আঁচ। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা শঙ্কার কারণ। রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, অ্যাসল্ট রাইফেল, এই আধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতে যোগ করছে একটি ভয়াবহ টুইস্ট। গত নভেম্বরে মণিপুরের সংঘাতে নিহত 20 জনের মধ্যে অনেকেই এই অত্যাধুনিক অস্ত্রের শিকার। এই যোদ্ধারা মিয়ানমারে গৃহযুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। এখন মণিপুরে নিজেদের শক্তি প্রদর্শন করছে। কেবল সীমান্তের ওপরেই তাদের আধিপত্য নয়, এসব যোদ্ধা মণিপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। ভারতীয় পুলিশ ও সামরিক কর্মকর্তাদের মতে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলোর কারণে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। দেশটির সরকারি সূত্র মতে এখন পর্যন্ত প্রায় 67,000 সেনা এবং 30,000 পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা কমাতে কোনো সুফল দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভারতের জন্য আশঙ্কাজনক, কারণ মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহীদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। চোরাচালান ও অপরাধের জালও বেড়ে যাচ্ছে। এখানে কি ভারতের রাজনৈতিক ব্যর্থতাও দায়ী? 2023 সালে মণিপুর হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল যাতে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়া হতে পারে। এর ফলে উপজাতি সম্প্রদায়গুলো বিক্ষোভ শুরু করে, যা সহিংসতার তীব্রতা আরও বাড়ায়। মণিপুরের সংঘাতের কারণে প্রায় 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা 260-এ পৌঁছেছে। ভারতীয় সেনা ও পুলিশ বাহিনী দিনরাত কাজ করলেও মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের মোকাবিলায় কতটা সক্ষম হবে? এই সংঘাতের পরিণতি কি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ তৈরি করতে পারে? যে কোনো মুহূর্তে চীন ভারত যুদ্ধ। ডোকলামে চীনের তৎপরতা ভারতকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া তথ্য, ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের মাত্র 100 কিলোমিটার দূরেই চীনের নতুন নতুন গ্রাম, সামরিক স্থাপনা এবং বসতি গড়ে তোলার ঘটনা শুধু ভারতের জন্য নয়, গোটা অঞ্চলের জন্য বড় হুমকি। ডোকলাম, যা ঐতিহ্যগতভাবে ভুটানের অংশ বলে পরিচিত, এখন যেন চীনের অস্থায়ী সামরিক ঘাঁটিতে রূপ নিচ্ছে। গত 8 বছরে অন্তত 22টি গ্রাম নির্মাণ করেছে চীন। শুধু তাই নয়, এই অঞ্চলে 2000-এর বেশি আবাসিক বাড়ি তৈরি করা হয়েছে। তবে এগুলো কোনো সাধারণ গ্রাম নয়।
এসব গ্রামে নিয়োজিত হয়েছে সীমান্ত পুলিশ, চীনা সরকারি কর্মকর্তা এবং সামরিক কর্মী। এর পেছনে চীনের মূল লক্ষ্য কি? বিশেষজ্ঞরা বলছেন এই বসতিগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবস্থান নিয়ে চীন সহজেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দিকে নজরদারি চালাতে পারে। বিশেষ করে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর পুরো উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখে। এই করিডোরে যদি চীন সামরিক প্রভাব বিস্তার করতে পারে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। অন্যদিকে ভুটানের নীরব ভূমিকা যেন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভুটান সরকার বরাবরই ডোকলামে চীনের তৎপরতাকে উপেক্ষা করে আসছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন ভুটানে চীনের কোনো সামরিক স্থাপনা নেই। কিন্তু বাস্তবতা কি বলছে? স্যাটেলাইট চিত্র এবং ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে ভুটানের ভূখণ্ডের একটি বড় অংশ কার্যত চীনের নিয়ন্ত্রণে। ভুটানের এই নীরবতা ভারতের জন্য বড় কৌশলগত সমস্যা তৈরি করেছে। চীন ভারতের মধ্যে ডোকলাম নিয়ে উত্তেজনা নতুন নয়। 2017 সালে এই অঞ্চলে চীনের সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সেনাদের মধ্যে টানা 73 দিন মুখোমুখি অবস্থান দেখা গিয়েছিল। সেই উত্তেজনা তখন সাময়িকভাবে মিটলেও বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। কারণ চীন এবার কৌশল বদলেছে। সরাসরি সামরিক আগ্রাসনের বদলে এই অঞ্চলে স্থায়ী গ্রাম ও অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি আরও পাকাপোক্ত করছে। তাহলে প্রশ্ন হলো, ভারত এই পরিস্থিতি সামাল দেবে কিভাবে? ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য ভুটানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভুটান যদি নীরব থাকে তাহলে ভারতকে একাই চীনের এই কৌশল মোকাবেলা করতে হবে। এদিকে এই সীমান্ত উত্তেজনার মধ্যেই মিশরে একটি বৈঠক আন্তর্জাতিক রাজনীতির নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। D8 সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের এই বৈঠক একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। বৈঠকে 1971 সালের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে আরও বড় কৌশলগত বার্তা। বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছে? আর এর পেছনে চীনের কোনো প্রভাব কাজ করছে কিনা সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে এই বৈঠক ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে নতুন কোনো কৌশলগত জোট গঠন করার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বৈঠকে শুধু অতীতের অমীমাংসিত বিষয় নিয়েই আলোচনা হয়নি, বরং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং নতুন নতুন ক্ষেত্র যেমন চিনি শিল্প এবং ডেঙ্গু মোকাবেলা নিয়ে সহযোগিতা প্রসারের ইচ্ছা প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে সার্ককে পুনর্জীবিত করার আহ্বানও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হবে? বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি একাধিক ফ্রন্টে চাপের মুখে পড়ে তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশেষ করে চীনের নেতৃত্বে একটি কৌশলগত ঘেরাও পরিকল্পনা যদি সফল হয় তাহলে ভারত শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি বড় কৌশলগত সংকটে পড়ে যাবে। ডোকলামের উত্তেজনার পেছনে চীনের কৌশল আরও গভীর। এ অঞ্চলে চীনের কার্যকলাপ শুধুমাত্র সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। ভারতীয় গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে চীন এখানে একটি স্লো পেনেট্রেশন কৌশল ব্যবহার করছে, অর্থাৎ ধীরে ধীরে অঞ্চলটি দখল করে নিজেদের অবস্থান এমনভাবে পোক্ত করছে যা ভবিষ্যতে যে কোনো সামরিক সংঘাতের ক্ষেত্রে ভারতের জন্য বড় সমস্যা তৈরি করবে। অন্যদিকে মিশরের বৈঠক আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থানকে আরও কঠিন করে তুলেছে। D8 সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বৈঠক এবং 1971-এর অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার বিষয়টি সামনে এসেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুই অতীত মিটিয়ে ফেলার চেষ্টা নয়, বরং দুই দেশের মধ্যে নতুন করে একটি আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা। সার্ক, যা কার্যত ভারতের নেতৃত্বে তৈরি হয়েছিল, চীন যদি তা পুনরুজ্জীবিত করার মাধ্যমে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করে তাহলে এটি ভারতের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠতে পারে। মিশরের বৈঠকে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট তা হলো চীন এবং পাকিস্তান মিলে ভারতের চারপাশে একটি নতুন কৌশলগত জাল বিস্তার করছে। বাংলাদেশের এই বৈঠকে অংশগ্রহণ কি তাদের কৌশলগত অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে? ভারতের নীতি নির্ধারকরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক উত্তেজনার পেছনে চীনের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার। তারা ভারতকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করতে চায়। এটাই ভারত। ভারত মানে নরেন্দ্র মোদীর ভারত নয়। ভারত মানে শয়তান, নরখাদক অমিত শাহর ভারত নয়। ভারত মানে সম্রাট অশোকের ভারত। এবং আমি আটকে দেবো, দেখবো কিভাবে ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে পারে এবং মনুস্মৃতি লাগু করতে পারে। এটা আমাদের সকলের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। কিন্তু বড্ড দেরি করে ফেললি খেপারা। তোরা ভারতবর্ষের বড় বড় রাজনীতির দল,
কিন্তু তোরা এতটাই দেরি করলি, ভারতবর্ষকে শেষ করে দিলি। শেষ করার সময় এখন তোদের মাথায় এসেছে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে, তাই কিছু বলতে হবে। এই 75 বছর তোরা কোথায় ছিলি? দর্শক, সম্প্রতি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর ভারতের চিন্তা বেড়ে গেছে। তার প্রতিফলন ঘটছে তাদের গণমাধ্যমে। আনন্দবাজার এই নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দিয়েছে যে কি কি আলোচনা হয়েছে। তারা খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা পয়েন্ট উল্লেখ করেছে। উল্লেখ করার কারণ হচ্ছে, এবং এই সংবাদটা বিশেষভাবে ফোকাস করার কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন ভারতের উপর আর নির্ভরশীল থাকতে চাইছে না। তারা বহুমাত্রিক সম্পর্ক উপর জোর দিচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সাথে। এই বিষয়টি তারা ভালোভাবে দেখছে না। তাদের যে রিপোর্ট আনন্দবাজার, তাতে বলা হচ্ছে যে পাকিস্তানিরা যাতে বাংলাদেশে আসতে পারে, তাতে বিশ্বের যেখানে যেখানে বাংলাদেশের দূতাবাস আছে সমস্ত দূতাবাসগুলোতে বিশেষ নোট পাঠানো হয়েছে যে পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশে আসাটা অবারিত করা হয়, উন্মুক্ত করা হয়। এটা একটা নতুন তথ্য। এছাড়া গতানুগতিক অন্যান্য আছে কূটনীতিক বাণিজ্যিক সম্পর্কগুলো। তো অবশ্য তারা উল্লেখ করেছেন যে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে ইউনূসের বাংলাদেশ, মেটাতে চায় 71-এর সমস্যা। অর্থাৎ 71 নিয়ে যেই ভুল বোঝাবুঝি যেটা আছে বা যে সংকটটা আছে, যেই ইস্যুটা আছে, সেটা যাতে পাকিস্তান সলভ করে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পথে এগিয়ে নিতে যেতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে সেই বার্তাই দিয়েছেন তিনি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মিশরের রাজধানী কায়রোয় D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে শাহবাজ এবং ইউনূসের। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসর জানিয়েছে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলিও মেটানোর জন্য শাহবাজকে প্রস্তাব দিয়েছেন ইউনূসকে। এগুলো একটি স্থায়ী সমাধান চাইছেন তিনি। বাসসের খবর অনুসারে অমীমাংসিত সমস্যা মেটাতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রীও। ইউনূসকে তিনি জানিয়েছেন 1974 সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হয়েছে। এরপরও যদি কোনো কিছু অমীমাংসিত থেকে যায় সেগুলো খতিয়ে দেখতে তিনি আগ্রহী। ইউনূস এবং শাহবাজ উভয়ই এই বৈঠকের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে আলোচনা হয়েছে, পাশাপাশি তথ্য প্রযুক্তি, রাসায়নিক, চর্মদ্রব্য, চিকিৎসা সরঞ্জামের বিষয়েও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা হয়েছে। সম্প্রতি পাকিস্তানিদের জন্য ভিসা ব্যবস্থা আরও সরল করেছে বাংলাদেশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, দুদেশের ভ্রমণ সংক্রান্ত ইউনূস সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাহবাজ। ডনের ওই প্রতিবেদন অনুসারে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো কোনো পণ্য কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান থেকে আসা যাত্রীদের চেকিংয়ের জন্য ঢাকা বিমানবন্দরে আগে যে কড়া ব্যবস্থা ছিল সেটিও এখন বন্ধ হয়েছে। ইউনূস সরকারের এই উদ্যোগকেও স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, মধুরও ছিল না, বরং তিক্তই ছিল। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের সঙ্গে এবং কোনো কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিকে জোর দিয়েছিলেন হাসিনা। ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জোর দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের উপর। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির কথাও ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও এই ক্ষেত্রে তাদের যুক্তি কোনো একটি দেশের উপর নির্ভরশীল না থেকে বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দিতে চাইছে তারা। পাকিস্তানের জন্য ভিসা ব্যবস্থাও সম্প্রতি আরও ঝঞ্ঝাটমুক্ত করার চেষ্টা করছে ইউনূসের প্রশাসন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানিরা যাতে সহজে ভিসা পান সেদিকে জোর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সব দূতাবাস এবং উপদূতাবাসে এই মর্মে নির্দেশিকাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে যে উন্নত করতে চান ইউনূস, তার আবার সাম্প্রতিক এমন বেশ কিছু ঘটনার প্রভাব থেকে পাওয়া গেছে। বৃহস্পতিবার শাহবাজ ইউনূস বৈঠকে সেই বার্তাই উঠে আসলো। দর্শক বুঝতেই পারছেন তাদের যে খবর পরিবেশনের এই ধরনটার উদ্দেশ্য হলো এই যে পাকিস্তান আস্তে আস্তে বাংলাদেশের কাছে চলে আসছে, বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। এটা তাদের মধ্যে একটা বিশেষ উদ্বেগ, উৎকণ্ঠা এবং পাকিস্তানি নাগরিকদের যে বিশেষ সুযোগ দিচ্ছে, যেটা শেখ হাসিনার আমলে ছিল না, এখন হচ্ছে এইটা ভারত মানসিকভাবে মানতে পারছে না। নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব, মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।